নাম্বার হচ্ছে আমাদের 10 10 নাম্বার টপিক 10 নাম্বার টপিক আমরা স্টার্ট করতেছি। সেটা হচ্ছে জোড় এবং বিজোড় সংখ্যা। মানে এইটা মূলত জোড় বিজোড়ের যে বিষয়টা আসলে যে আসে আ সেটা খুবই সহজ, সহজ কোয়েশ্চেন আসে জোড় বিজোড় থেকে। আমাদের সংখ্যায় জোড় বিজোড় থেকে খুবই সহজ, সহজ কোয়েশ্চেন আসে। কিন্তু এটা একটা অনেকটা বীজগণিত টাইপের আরকি কোয়েশ্চেন। সেইজন্য অনেকেই পারে না। সেটা কিরকম? আমরা কোয়েশ্চেন গুলা দেখলেই বুঝতে পারব। কোয়েশ্চেন গুলা দেখলেই বুঝতে পারব। আচ্ছা, প্রথমত একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে জোড় সংখ্যার ইংরেজি হচ্ছে ইভেন নাম্বার। জোড় সংখ্যার ইংরেজি হচ্ছে কি? ইভেন নাম্বার। ইভেন নাম্বারে ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা। যেই সংখ্যাগুলো ২ দ্বারা বিভাজ্য। এমন সংখ্যা যেগুলো হচ্ছে ২ দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা জোড় সংখ্যা বলি, তাই না? তো আমাদের জোড় সংখ্যা বলি। তাহলে ২, ৪, ৬, ৮ এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যে আছে, বিজোড় সংখ্যার ইংরেজি হচ্ছে কি? অড নাম্বার। এখানে কিছু কথা আছে। 0 কে জোড় সংখ্যা ধরা হয়। হ্যাঁ? তাহলে ১, ৩, ৫, ৭ এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। একটা জিনিস হচ্ছে যে দুই মানে আমাদের যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায়, হুম? আ মানে 0 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা জোড়। মানে ২ দিয়ে ভাগ করা যায়। কোনো একটা সংখ্যাকে যদি ২ দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা জোড়। এখন 0 কেও ২ দিয়ে ভাগ করা যায়। 0 কে ২ দিয়ে ভাগ করলে 0 হয়। তাই 0 ও কিন্তু একটা জোড় সংখ্যা। আমাদের মনে রাখতে হবে 0 একটা জোড় সংখ্যা। আর আমরা যে কোয়েশ্চেন গুলা দেখব যে এক্স ও উভয়ই বিজোড় হলে নিচের কোনটি জোড় সংখ্যা, এই টাইপের কোয়েশ্চেন গুলা বেশি আসছে। তাই আমরা ডিরেক্টলি কোয়েশ্চেন সলভ এ যাই যে কোয়েশ্চেন আসলে কিরকম করে আসে সেদিকে যাই। নাহলে আমরা আসলে অ্যান্সার করতে পারব না। এখানে কি বলেছে যে এক্স আর ওয়াই দুইটাই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে। এগুলো পারার জন্য একটা জিনিস কি নিজের মধ্যে একটা একটা শুদ্ধি পরীক্ষা বা নিজের মধ্যে একটা কোশ্চেন দেখে একটা থিওরি ডেভেলপ করার চেষ্টা করতে হবে। তাহলে জিনিসটা ভালো হবে। আগে থেকে মুখস্থ করার দরকার নাই। মনে করেন ২ টা সংখ্যাই আছে বিজোড় সংখ্যা। ভালো করে বুঝেন। ২ টা সংখ্যাই আছে বিজোড় সংখ্যা। ২ টা সংখ্যাই। ২ টা সংখ্যাই বিজোড় সংখ্যা হলে আপনি ধরে নেন যে ২ টা যে বিজোড় সংখ্যা যে বলেছে, এই বিজোড় সংখ্যার মধ্যে একটা বিজোড়, একটা ধরে নিলাম ১, বিজোড় তো ১, আরেকটা ধরে নিলাম ৩। আপনার ইচ্ছা মতো ২ টা বিজোড় সংখ্যা ধরে নেন। ধরে নিচ্ছেন? ধরে নেন। ইচ্ছামতো ২ টা বিজোড় সংখ্যা ধরে নিছেন। x আর y কে। যেহেতু x আর y বিজোড়, আমি ইচ্ছামতো ধরে নিছি। ধরে নেওয়ার পর আমি এখন চেক করব নিচের কোনটি জোড় সংখ্যা। x আর y যোগ করলে দেখেন x এর মান 1, y এর মান 3। তাহলে ১ আর ৩ যোগ করলে কত হয়? ৪। ৪ কি জোড় নাকি বিজোড়? ৪ জোড় নাকি বিজোড়? ৪ তো জোড়। নিচের কোনটি জোড় সংখ্যা? তাহলে আমাদের ক নাম্বারটাই সঠিক অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারটাই সঠিক অ্যান্সার হলো। এখন আপনি বলবেন ক নাম্বারেই আটকাই গেলাম। খ, গ, ঘও তো হইতে পারত। দেখেন চেক করে দেখেন, কিন্তু চেক করার পরীক্ষায় দরকার নেই। যেটা পেয়ে গেছেন আর কেন চেক করতে যাবেন? ক এর মান যদি x এর মান ১ আর y এর মান যদি ৩ দেন, ১ আর ৩ গুণ করলে হবে ৩। ৩ তো হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে হলো না। আমি যদি বলি x এর মান ১ আর y এর মান 3, তাহলে ১ আর ৩ গুণ করলে হয় ৩। ৩ আর ৪ যোগ করলে হয় ৭। ৭ তো একটা বিজোড় সংখ্যা, হলো না। x প্লাস y প্লাস 1, x এর মান যদি ১, y এর মান যদি ৩ ধরি, ১, ৩ আর ১ যোগ করলে কত হয়? ১ আর ৩ এ ৪ আর ১ এ যোগ করলে ৫, তাহলেও হইল না। তার মানে বাকি সব ক্ষেত্রেই আমাদের কিন্তু বিজোড় সংখ্যা এসছে। আমি x আর y কে যদি বিজোড় ধরি, শুধুমাত্র x প্লাস y টাই জোড়। আর বাকি এগুলো যেগুলো আসছে এগুলো কি বিজোড়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার হচ্ছে ক। বুঝেছি? ক্লিয়ার? অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে ক। অন্যগুলো চেক করারও দরকার নাই। আমাদের প্রথমেই তো পেয়ে গেছি। x আর y ধরলে x প্লাস y টা হচ্ছে আমাদের জোড় হচ্ছে। ক্লিয়ার? বুঝেছি? ওকে। এইবার x আর y বিজোড় হলে নিচের কোন রাশিটা জোড় সংখ্যা হবে? এটা কি আগেরটার মতোই না? মানে কিন্তু ভিন্ন জায়গায় আসছে জন্য অপশনটা ভিন্ন কোশ্চেন। আসলে কোশ্চেন একই। x এর মান p এর মান ১ আর q এর মান ৩। অথবা আপনি অন্য কিছুও ধরতে পারেন। এইটা ৩, এটা ৫ ধরলাম। ৩ আর ৫ যোগ করলে ৮ হয়। তার মানে কোন রাশিটি জোড় সংখ্যা হবেই? তার মানে x প্লাস y হবে। ঠিক আছে? এর আগেরটার মতোই। এর আগেরটাই। এর আগের কোশ্চেনটা x আর y দিয়ে দেওয়া ছিল। আমি ১, ৩, ১, ৩
3, 5, 7, 9 মানে যেগুলো যেগুলো বিজোড় আছে যে কোনো বিজোড় ধরতে পারি। আমাকে আবার বলেন না যে কেন 1 ধরলাম কেন 3 ধরলাম, ইচ্ছা মতো 2টা বিজোড় ধরতে পারেন, ইচ্ছা মতো 2টা বিজোড়। এটা আপনি আমাকে জিজ্ঞেস করে লাভ নেই যে আপনি ধরেন আপনার মনে হইলে 11 আর একটা 19 ধরেন, সমস্যা নাই, যেটা ধরেন সমস্যা নেই। আমি ইচ্ছা মতো একটা 2টা বিজোড় সংখ্যা ধরেছি। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, এখানে বলেছে n এবং p অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, যুগ্ম মানে জোড় আর অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, p আর n হচ্ছে বিজোড় সংখ্যা। নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে? একই তো, কোশ্চেন তো একই। তাহলে দুটার যোগফল ওই যে আগের মতো 1 আর 3 যদি ধরি, 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। এটাও ক নাম্বার, একই কথা। যুগ্ম মানে জোড়। আচ্ছা, একই কোশ্চেন 3টা আসলে পরপর হইছে, তাই না? একই কোশ্চেন, সেম কোশ্চেন, ঘুরায় ফিরায়, মানে এই কোশ্চেনটা তার মানে খুব বেশি আসে। এইবার দেখেন, এইবার অপশনে আলাদা, m আর n বিজোড় হইলে নিচের কোনটি জোড় সংখ্যা? তাহলে দেখেন এইবার অ্যান্সারটা একটু বলেন আপনারা। এইবারকার অ্যান্সার 148 এর অ্যান্সার আপনাদের কাছে জানতে যাচ্ছি, নিজেরা একটু অ্যান্সারটা বের করেন তো কি হবে। 148 এর অ্যান্সার 148 লিখে অ্যান্সার লিখবেন, 148 লিখে অ্যান্সার লেখেন, কি হইতে পারে অ্যান্সারটা? 148 লিখে অ্যান্সারটা লেখেন, কি হইতে পারে? m আর n বিজোড় সংখ্যা, নিচের কোনটা জোড় সংখ্যা? কোনটা হবে? 148 এর খ, অনেকে 148 এর কি খ বলেছে, অনেকে অনেকে আবার গ বলেছে। আচ্ছা দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। 148 এর কও বলেছে, আচ্ছা সবই আসতেছে। কি হবে? আচ্ছা আপনারা মানে ধরে নেন m এর মান 1 আর n এর মান হচ্ছে 3, তাহলে 1 আর 3 গুণ করলে কত হয়? 1 আর 3 গুণ করলে কত হবে? 3। তাহলে 3 তো বিজোড় সংখ্যা, তাহলে হলো না। 1 আর 3 গুণ করলে কত হয়? 3, তার সাথে 1 যোগ করলে কত হবে? 4, 4 তো জোড় সংখ্যা, তার মানে হয়ে গেল। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, খ নাম্বারটাই আমাদের অ্যান্সার। গ নাম্বারে আর যাওয়ার প্রয়োজন আছে নাকি চেক করে দেখবেন? m এর মান 1 আর n এর মান যদি 3 ধরি, তাহলে 1 আর 3 গুণ করলে 3, 3 আর 2 যোগ করলে তো 5 হয়। কিন্তু আমার লাগবে কি? আমার লাগবে তো জোড় সংখ্যা। নিচের কোনটা জোড় বলেছে? তার মানে ডেফিনেটলি এইটা এটা কি হয়ে যাবে? এটা কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে খ নাম্বারটা। এটা কিসের ক্লাস? এটা জব ম্যাথ কোর্স, আমার পেইড ব্যাচের ক্লাস, এটা লাইভে নিচ্ছি আর কি পাবলিকলি। জব ম্যাথ কোর্সে আমাদের 7 নাম্বার ক্লাস আর কি। ঠিক আছে, বুঝছি। খালি কি এই কোশ্চেনই? খালি এই কোশ্চেন m আর n, এবার a আর b বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়? মানে প্রথমটা বিজোড়, পরেরটা কোনটা জোড় হবে? বলেন 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 বলেন। আসছে পরীক্ষায় তাই দিছি, এমন না যে হ্যাঁ, আসছে কোনটা? আচ্ছা, অনেকে বলেছে যে নিউ এডিশন বইটা কবে আসবে? আমি একটা জিনিস বলে রাখি, 2000 মানে আমাদের জব মানে যেই 2024 এর যেটা এডিশন আছে বইটা, 2025 এর এডিশনে কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র কোনো যদি ছোট-মোটো কারেকশন যদি থাকে, কারেকশন দেওয়া আছে। কারণ আমরা সাধারণত বিসিএস পরীক্ষা যেহেতু এর মধ্যে হয় নাই, তাই বিসিএস পরীক্ষা না হলে বিসিএস পরীক্ষার কোশ্চেন বা অন্যান্য কোশ্চেন আর এড করা না, মানে তাই 2024 যেটা এডিশন আছে রয়্যাল এডিশন, সেটা কিনলেই আপনার হয়ে যাবে। যদি আপনি চান যে হ্যাঁ, আমি 1 মাস ওয়েট করে আমি 25 কিনবো, কিনতে পারেন, সমস্যা নাই। কিন্তু একই বই। নাম্বার-টাম্বার সবই সেম থাকবে। এ আর বি দুটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? এ আর বি যদি বিজোড় হয়, তাহলে আবার ওই একই কাহিনী। আমরা এ এর মান 1 আর বি এর মান যদি আমরা 3 ধরে নেই, তাহলে 1 আর 3 গুণ করলে কত হবে? 3, 3 তো বিজোড়। এইটা এ এর মান আ এ এর মান হচ্ছে 1, এটাও তো 1, 1 আর 2 গুণ করলে 2,
তাহলে 1 যোগ 2 যোগ 2, তাহলে এটাও বিজোড় হচ্ছে। a এর মান 1, b এর মান 3, 1 যোগ 3 যোগ 1, তাহলে 1 আর 3 এ 4, 4 আর 1 এ 5, এটা হচ্ছে 5। ঠিক আছে, তার মানে এটাও কি হচ্ছে, বিজোড় হচ্ছে। 2a প্লাস 4b, তাহলে a এর মান যদি 1 হয়, 1 আর 2 গুণ করলে 2, আর b এর মান যদি 3 হয়, 3 দ্বিগুণী 3 আর 4 গুণ করলে 3 4 এ 12, তাহলে 12 আর 2 যোগ করলে হচ্ছে 14। তার মানে এটার অ্যান্সার কি হবে, ঘ নাম্বারটা। এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। বাকি সবগুলোতে দেখা যাচ্ছে এটার যেমন অ্যান্সার আসছে 5, ওইটার অ্যান্সার 3, মানে সবগুলো হচ্ছে বিজোড় হয়েছে, বাকি সবগুলোতে বিজোড় হয়েছে। মানে এর মান 1 বসাইলে টুয়াইজ এর মান হচ্ছে 2, এই যে টুয়াইজ এর মান a গুণন 2 মানে হচ্ছে 2, তাহলে 1 যোগ 2 যোগ 2 মানে হচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, বুঝেছি। এইটা কি অবস্থা, একটু আলাদা, এইবারকার কোশ্চেনটা একটু আলাদা। হ্যাঁ, দেখেন কি কোশ্চেন দিয়েছে, কোশ্চেন দেখে অ্যান্সার করেন কি হইতে পারে। যদি n একটি জোড় সংখ্যা হয় n, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নাও জোড় সংখ্যা হতে পারে না। n যদি জোড় সংখ্যা হয় তাহলে কোনটা জোড় সংখ্যা হতে পারে না। একটা জিনিস দেখেন, জোড় সংখ্যা যদি থাকে, জোড় সংখ্যার সাথে আমি যদি জোড় সংখ্যা গুণ করি, n জোড় সংখ্যা হইলে, আপনি একটু জোড় সংখ্যার এখানে যদি স্কয়ার কথাটা আছে, আগে এইটা জিনিস চিন্তা করেন, ভালো করে মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, খুবই সুন্দর করে মনোযোগ দিবেন। একটা জিনিস একটু থিওরি ডেভেলপ করি আমরা, জিনিসটা আমরা বলি যে জোড় সংখ্যার যদি আমরা বর্গ করি, কোন একটা জোড় সংখ্যা আছে যেমন 2 এর যদি বর্গ করি, সেই 2 এর বর্গ করলে 4 আসবে, 4 এর বর্গ করলে 16 আসবে। জোড় সংখ্যার বর্গ কিন্তু জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ কি জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ কিন্তু কখনো বিজোড় সংখ্যা হবে না। বিজোড় সংখ্যা হবে না, জোড় সংখ্যার বর্গ অলওয়েজই জোড় সংখ্যা। তার মানে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না, তাই n স্কয়ার তো জোড় সংখ্যাই, তার মানে এটা অ্যান্সার কখনোই কারেক্ট হবে না। কারণ আমাকে বলছে কোনটা জোড় সংখ্যা হতে পারে না, n জোড় সংখ্যা হলে n স্কয়ার তো জোড় সংখ্যাই, হতে পারে না কেন হবে, হতে তো পারেই, মানে হবেই। আসলে n জোড় সংখ্যা হলে n স্কয়ার জোড় সংখ্যা হবেই। এরপরে আরেকটা জিনিস, জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি, ভালো করে বুঝেন, ভালো করে মনোযোগ দেন, জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি বিজোড় সংখ্যা পাবো। মনে করেন যে কোনো একটা জোড় সংখ্যা নিচ্ছেন, 16 একটা জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করেন 17 একটা বিজোড়, যে কোনো জোড় 50 একটা জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করেন 51 বিজোড়। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় পাওয়া যায়, 2 যোগ করলে আবার জোড় পাওয়া যাবে, 2 যোগ করলে কি আবার জোড় পাওয়া যাবে। তার মানে জোড় সংখ্যার সাথে যদি আমি 2 4 6 8 এগুলো যদি যোগ করি তাহলে জোড় সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা প্লাস 2 অথবা 4 অথবা 6 অথবা 8 এরকম জোড় সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের জোড় সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু জোড় সংখ্যার সাথে যদি আমি বিজোড় সংখ্যা 1 3 5 7 যদি যোগ করি তাহলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, জোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যা যোগ করি তাহলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যদি আমরা গুণ করি, জোড় আর বিজোড় সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সবসময় জোড় সংখ্যা পাবো। দেখেন, মনে করেন 3 একটা বিজোড়, এর সাথে যে কোনো জোড় গুণ করেন, 2 3 দুগুণে 6 জোড় পাওয়া যাবে। 3 এর সাথে 3 একটা বিজোড়ের সাথে যে কোনো জোড় সংখ্যা গুণ করেন, জোড় মানে একটা জোড় মনে করেন 6 আছে, তাহলে 3 এর সাথে 6 গুণ করেন 3 6 18, মানে জোড় সংখ্যা পাওয়া যাবে। জোড় আর বিজোড় গুণ করলে সবসময় জোড় পাওয়া যায়। আচ্ছা, এই কনসেপ্টগুলো থেকে আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি। n যদি জোড় হয়, n স্কয়ার ডেফিনেটলি জোড় হবে। আমি বলেছি কোন সংখ্যার যদি জোড়ের বর্গ সবসময় জোড় হয়, বিজোড়ের বর্গ সবসময় বিজোড় হয়, তাহলে জোড় যেহেতু n, তাহলে n এর স্কয়ারটাও জোড় হবে, কিন্তু বলছে কোনটা জোড় হতে পারে না, তার মানে n স্কয়ার কারেক্ট না। এখন n এর কথা যদি আমরা চিন্তা করি, দেখেন এটা দুই নিয়মে করা যায়। আমি এইটা একটু বেসিক শিখাচ্ছি, একটু বেসিক শিখায় করাচ্ছি, এটাও শুদ্ধি পরীক্ষায় করা যেত, আমি করাচ্ছি একটু পরে। n এর সাথে আপনি যদি 2 যোগ করেন, n যেহেতু জোড়ের সাথে 2 যোগ করলে জোড়ই থাকে, তার সাথে 5 গুণ করেন,
এইটা যেহেতু অলরেডি জোর, জোরের সাথে এটা এন জোর, তার সাথে 2 যোগ করলে জোর হবে। তাহলে জোরের সাথে 5 গুণ করলেও কিন্তু সেটা জোরই থাকবে, কারণ জোর আর বিজোড় গুণ করলে জোর থাকে। তার মানে এটাও অ্যান্সার হইতে পারে না, কারণ জোর আর বিজোড় গুণ করলে তো জোর হয়, একটু আগে বললাম জোর আর বিজোড় গুণ করলে জোর হয়। তার মানে এটাও হইতে পারে না, কারণ এটা জোরই আসলে টোটালটা, জোর আর বিজোড় গুণ করলে জোর হবে। আচ্ছা, টুয়াইস এন প্লাস 2, এন যদি জোর হয় তাকে 2 দিয়ে গুণ করলে তো জোরই থাকবে, তার সাথে 2 যোগ করলেও, জোরের সাথে 2 যোগ করলেও জোরই থাকবে। তার মানে এটাও হইতে পারে না। 7n প্লাস 3, এনটা যেহেতু জোর, তার সাথে 7 গুণ করছি, জোরের সাথে বিজোড় গুণ করলে জোর থাকে, তার মানে এটা জোর। কিন্তু জোরের সাথে বিজোড় যোগ হচ্ছে, এই যে 3 তো বিজোড়, জোরের সাথে বিজোড় যোগ করলে কি হয়, এই যে জোরের সাথে যদি আমি বিজোড় যোগ করি তাহলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে, তার মানে এটা জোর হইতে পারে না। এটা অ্যান্সার হবে ঘ নাম্বারটা। এই জিনিসটাও আপনি শুদ্ধি পরীক্ষায় করতে পারতেন, কিন্তু একটু শুধু একটা কোশ্চেনের অ্যান্সার করাই তো শেষ না, বেসিক ডেভেলপ করা দরকার। এই বেসিকগুলো আমি একটু ডেভেলপ করার জন্য এটা করলাম, এই বেসিকটা ডেভেলপ করার জন্য এটা আমি করলাম। কিন্তু এই অঙ্কটা ইচ্ছা করলে আমরা কি করতে পারতাম জানেন, আগের মতো করে, আগের মতো আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারতাম। কিরকম দেখেন, এন এর মান জোর, তাহলে একটা জোর হিসাব করে ফেলেন, এন এর মান জোর মানে 2 ধরে নিলাম। তো 2 এর উপর স্কয়ার মানে কত, 2 এর উপর স্কয়ার মানে 4, 4 তো অলরেডি হচ্ছে জোর, 4 হচ্ছে অলরেডি একটা জোর সংখ্যা, তার মানে এটা হইতে পারে না। এন এর মান 2, যেহেতু এন এর মান 2 একটা জোর সংখ্যা ধরছি, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 কে 5 দিয়ে গুণ করলে হয় 20, 20 একটা জোর সংখ্যা, তার মানে হবে না। এন এর মান যেহেতু জোর মানে 2 ধরছি, 2 দুগুণে 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6ও তো একটা জোর, হলো না। এন এর মান 2 ধরছি, 7 দুগুণে 14, 14 আর 3 কত হয় 17, তার মানে 17 তো বিজোড়, তার মানে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। কথা বুঝছেন কি বুঝেন নাই, কথা কি বুঝেছেন? এর আগেরটা আমি বেসিক বুঝাইলাম, কিন্তু অঙ্কটা করার জন্য বেসিক না জানলেও চলে। অঙ্কটা করার জন্য এন এর মান একটা ধরে নেন, একটা জোড় সংখ্যা ধরে নেন, ধরে নিয়ে ক খ গ ঘ বসান। কথা কি বুঝছেন, কথা কি ক্লিয়ার, বুঝেছেন? এমন না যে আপনাকে ওই বেসিক সবই জানতে হবে, এন এর মান একটা ধরে নেন, কয়ে বসান, ক্ষয়ে বসান, গয়ে বসান, ঘয়ে বসান। কোনটা জোর হতে পারে না, জোর হতে পারে না মানে কি বিজোড় যেটা সেটা অ্যান্সার হবে। আমাকে কোশ্চেনে বলেছে জোর হতে পারে না। সবাই ক্লিয়ার হয়েছি? ওকে, আচ্ছা এইটা একটু টেকনিক্যাল কোশ্চেন। ব্যাংকের কোশ্চেনগুলা এই রিলেটেড, ব্যাংকের কোশ্চেনগুলা দেখেছেন একটু টেকনিক্যালি আসে জিনিসটা। সাধারণত মানে আইবিএ ডিপার্টমেন্ট থেকে এই কোশ্চেনগুলা করা হয়। তো দেখেন, ভালো করে দেখেন, 3x প্লাস 1 একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে। যদি 3x প্লাস 1 একটা বিজোড় সংখ্যা নির্দেশ করে, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কয়টা, কোনটা হবে? আচ্ছা, আপনারা এমনিতেই দেখেন, একটা জিনিস খেয়াল করেন, বিজোড় সংখ্যা মানে পরবর্তী বিজোড় সংখ্যা আমাকে নির্দেশ করার কথা বলছে, মানে এর জাস্ট ইমিডিয়েট পরের বিজোড় সংখ্যাটা কি হবে সেটা নির্দেশ করার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো ইস্যুটা কি রকম, ইস্যুটা হচ্ছে এরকম, বলছে যে ভর্তি হব কিভাবে করে, ভর্তি রিলেটেড যে কোনো তথ্যের জন্য 01320 তবে সবচেয়ে ভালো হচ্ছে mppn.com এ যেয়ে আপনি তথ্য পেয়ে যাবেন। গুগলে গিয়ে mppn লিখে সার্চ দেন, mppn.com, এটাতে সকল কোর্সের তথ্য দেয়া আছে, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, x এর মান আপনি যে কোনো একটা ধরে নেন, x এর মান যদি আপনি যে কোনো একটা মান ধরে নেন, x এর মান মনে করেন 1 ধরলেন, x এর মান মনে করেন 1 ধরলেন, তাহলে এই মানটা কত হয়, ধরলাম x এর মান 1, যে কোনো ধরে নেন, যদি আমি ধরে নেই x ইকুয়াল হচ্ছে 1, তাহলে 3x প্লাস 1 এর মান কত, তাহলে 3 ইন্টু 1 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 মানে কত 4, তাহলে x এর মান 1 হইলে এটা আসলে অ্যান্সার হয় না। x এর মান যদি 2 হয় তাহলে 3x প্লাস 1, x এর মান যদি 2 হয়, এটা তো বিজোড় সংখ্যা নির্দেশ করছে, তাহলে 3 ইন্টু 2 প্লাস 1 মানে কি 6 আর 1 7 হয়, তার মানে
এই সংখ্যাটা 3x + 1 একটা বিজোড় সংখ্যা, সেটা মনে করলাম হচ্ছে 7, সেটা মনে করলাম 7। বলেন তো একটা সংখ্যার জাস্ট ইমিডিয়েট পরের বিজোড় সংখ্যা যদি আমি বের করতে চাই, সেই পরের বিজোড় সংখ্যাটা কি রকমের হবে? ভালো করে বুঝেন, ব্যাপারটা ভালো করে বুঝেন। খুবই ইজি জিনিস, খুবই ইজি। মনে করেন আপনাকে আমি বললাম যে কোনো পৃথিবীতে যে কোনো বিজোড় সংখ্যা আপনি নিছেন, মনে করেন 17 নিছেন, 17 নিয়েছেন, 17 নিয়েছেন। এর পরবর্তী বিজোড় সংখ্যা কি বলেন? 17 এর পরবর্তী বিজোড় সংখ্যা কি? পরবর্তী বিজোড় কি হবে বলেন তো? আপনি বলেন। 17 এর সাথে কত যোগ করবেন? 2 যোগ করবেন, হবে 19। 2 যোগ করবেন, তাই না? 2 যোগ করলে কি পরবর্তী বিজোড় সংখ্যা পাওয়া যায় না? যেমন 1 একটা বিজোড় সংখ্যা, এর পরবর্তী বিজোড় সংখ্যা কি? 1 এর পরে 3, 2 তো জোড়। আমি যদি বলি 5 একটা বিজোড়, এর পরবর্তী বিজোড় সংখ্যা কি হবে? 3 এর সাথে 2 যোগ করলে 7। বুঝেছেন? তার মানে বিজোড় সংখ্যা, পরবর্তী বিজোড় সংখ্যা বা পরবর্তী জোড় সংখ্যা বের করার জন্য আমাকে আসলে 2 যোগ করা লাগে। কথা বুঝেন নাই? এই যে দেখেন 17 এর পরের বিজোড় সংখ্যাটা কি? 19 না, 17 আর 2 যোগ করলে 19 হয়। 1 এর পরের বিজোড় সংখ্যাটা কি? 3 না, 2 যোগ করলে 3 হয়। 3 এর পরের বিজোড় সংখ্যা কি? 5, 3 আর 2 যোগ করলে 5 হয়। 5 এর পরের বিজোড় সংখ্যা কি? 7, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়। অর্থাৎ আমাদের যদি কোনো একটা আমাকে বলে যে পরবর্তী বিজোড় সংখ্যা নির্ণয় করতে, যে 3x + 1 এইটা এর পরবর্তী বিজোড় সংখ্যাটা কি হবে? এর সাথে কত যোগ যাবে? এর সাথে 2 যোগ যাবে। এর সাথে কত যোগ যাবে? 2 যোগ যাবে। এই যে বিজোড়ের সাথে 2 যোগ করছি, এই যে বিজোড়ের সাথে 2 যোগ করলে যেমন পরবর্তী বিজোড় সংখ্যাটা পাওয়া গেছে, 2 যোগ করতেছি। তাহলে 3x + 1 + 2, 1 + 2 মানে 3। তাহলে এই দুটা থেকে যদি 3 কমন যায়, তাহলে 3 × x + 1। তাহলে আমাদের অ্যানসার কি হবে? 3 × x + 1। বুঝেছি? ক্লিয়ার? মানে কোনো একটা সংখ্যা যদি বিজোড় হয়, তার সাথে কত যোগ করা লাগবে? আমাদের 3x + 1 একটা বিজোড় সংখ্যা। এই সংখ্যাটাই বিজোড়। 3x + 1 সংখ্যাটাই একটা বিজোড়। তার সাথে কত যোগ করব আমি? কত যোগ করব? 2 যোগ করব। 3x + 1 কিন্তু পুরাটা মিলে একটা সংখ্যা। এটাকে আবার আলাদা মনে করেন না। এই পুরাটাই একটা সংখ্যা। পুরাটা মিলে আমাদের এই সংখ্যাটা, বিজোড় সংখ্যাটা। তার সাথে কত যোগ করা লাগবে? 2 যোগ করা লাগবে। বুঝছি। ক্লিয়ার? 3x + 1 এর সাথে কত যোগ করা লাগবে? 2 যোগ করা লাগবে। বুঝলাম? ধুমধাম ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আসেন। এর পরের টপিকে চলে আসি আমরা। এর পরের টপিক হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয়। কি সংখ্যা নির্ণয়? ভাজক সংখ্যা নির্ণয়। ঠিক আছে? খুবই চমৎকার ভাজক সংখ্যা নির্ণয়ের বিষয়টা। ভাজক সংখ্যা নির্ণয়ের বিষয়টা আসলে কি? এইখান থেকে। উপরের গুলা ভাজ্য ভাজক নিয়ে আছে। পরে এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আগে ভাজক সংখ্যা নির্ণয়ই থাকি। মানে যেটা টপিকের নাম আরকি, সেটাতেই থাকি। হ্যাঁ, 3 কমন নিয়েছি। এখন দেখেন ভাজক সংখ্যা নির্ণয় বিষয়টা কি? ভাজক সংখ্যা নির্ণয় কথাটার অর্থ হচ্ছে যে এগুলোর কতগুলো উৎপাদক আছে, কতগুলা গুণনীয়ক আছে, সেই সংখ্যাগুলা নির্ণয় করা। একজন বলছে গ হবে না কেন? কোনটা? গ কেমনে হয়? গ তো হচ্ছে 3 × x + 3 দেওয়া আছে। 3 × x + 3 মানে কত? 3 আর x গুণ করলে 3x, 3x + 9 হয়ে যায়। আমার তো 3x + 9 না, 3x + 3, সেখানে 3 কমন যাবে। এইটা। ঠিক আছে? এটা তো 3x + 3 হবে, 3x + 9 তো না। 3 কমন নেওয়া আছে। 3 টা মানে এটার অ্যানসার হইতো এরকম, যদি এরকম দেওয়া থাকতো। এরকম যদি দেওয়া থাকতো, এইটা মানে হচ্ছে 3x + 3। এইভাবে দেওয়া থাকলে হইতো। তাহলে 3 কমন নেয়া আছে। ঠিক আছে? বুঝছেন? আসেন ভাজক সংখ্যা নির্ণয় বলতে কি বুঝি সেটা বুঝাই। ভাজক সংখ্যা মূলত হচ্ছে গুণনীয়ক সংখ্যা। ভাজক সংখ্যা মানে কি? গুণনীয়ক সংখ্যা। এটা এটা করার এটা করার বিষয়টা কি? মনে করেন আপনার কাছে 36 আছে। 36 সংখ্যাটাকে কত ভাবে করে কি দিয়ে ভাগ যায়? দেখেন 36 কে 1 দিয়ে ভাগ যায়। তাই 1 গুণন 36 দিতে পারি। 36 কে 2 দিয়ে ভাগ যায় যেহেতু জোড় সংখ্যা। 18 2 গুণে 36 দিতে পারি। 36 কে 3 দিয়ে ভাগ যায়। 3 12 36, তাই 3 গুণন 12 দিতে পারি। 3 12 36। 36 কে 4 দিয়ে ভাগ যায়। 4 গুণন 9 দিতে পারি। 4 9 36। 36 কে 5 দিয়ে ভাগ যায় না। 36 কে 6 দিয়ে ভাগ যায়। 6 গুণন 6 দিতে পারি। তো আমাদের
যখনই এই যে এই দুইটা সংখ্যা একই হয়ে যাবে বা এটাকে অতিক্রম করবে, আর লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে ভাজক সংখ্যাগুলা মানে কি কি গুণনীয়ক আছে, 36 এর গুণনীয়কগুলা কি কি? 1 2 3 4 6 9 12 18 36, এগুলো গুণনীয়ক। এগুলোকেই বলা হয় ভাজক সংখ্যা, এগুলোকেই বলা হয় ভাজক সংখ্যা। তাহলে ভাজক সংখ্যা কতগুলা? ভাজক সংখ্যা কতগুলা? এই যে ভাজক সংখ্যা কতগুলা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই দুইটা তো একটাই মানে 6। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে ভাজক সংখ্যা কত? ভাজক আছে 9টি। তার মানে এটার অ্যান্সার হবে 9টি। এটা অ্যান্সার কতটি হবে? 9টি। কথা কি বুঝা গেছে? তাহলে ভাজক কয়টা হচ্ছে? ভাজক হচ্ছে 9টা। এইটার বিকল্প আরেকটা নিয়ম আছে। বড় বড় সংখ্যাগুলা ভাজক সংখ্যা নির্ণয় করার জন্য বিকল্প আরেকটা নিয়ম আছে। এটা হচ্ছে নরমাল বেসিক নিয়ম। এটা আরেকটা আমাদের শর্টকাট নিয়ম আছে বা বিকল্প নিয়ম। লিখে দেই যে বিকল্প আরেকটা নিয়ম আছে। বিকল্প নিয়ম। বিকল্প নিয়মটা বড় বড় সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয়ের জন্য ভালো কাজে লাগে। ঠিক আছে? বিকল্প আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি। দেখেন। সেটা হলো এই যে ভাজক সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয়, মনে করেন 36 এর ভাজক সংখ্যা আপনি নির্ণয় করবেন। 36 এর গুণনীয়কগুলা বের করবেন, মৌলিক গুণনীয়কগুলা। সেটা কি কি? 36 কে 2 দিয়ে ভাগ করলে আসে 18, আবার 2 দিয়ে ভাগ করলে আসলে 9, এইবার 9 কে 3 দিয়ে ভাগ করলে আসে 3। তার মানে 36 এর যে মৌলিক গুণনীয়কগুলা 36 সমান আমরা লিখতে পারি যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তার মানে 2 দুইবার গুণ আকারে আছে, তার মানে 2 এর উপরে স্কয়ার লিখতে পারি। এখানে 3 ও দুইবার গুণ আকারে আছে, 3 এর উপর স্কয়ার লিখতে পারি। 3 এর উপর স্কয়ার লিখতে পারি। এরপরে আমাদের নিয়মটা যেটা ভাজক সংখ্যা নির্ণয়ের, ভাজক সংখ্যা কতগুলো হবে সেটা নির্ণয় করার সিস্টেম হচ্ছে এই যে পাওয়ার যে আছে পাওয়ার, এই পাওয়ার যে আছে পাওয়ারের সাথে 1 যোগ করব। এখানে 2 পাওয়ার আছে তাহলে আমি লিখব 1 যোগ করে 3। এখানে পাওয়ার আছে 2, আমি 1 যোগ করে লিখব 3। মানে এখানের পাওয়ারের সাথে আমাদের 1 যোগ হবে। সবগুলোর পাওয়ারের সাথে 1 যোগ করে সেই সংখ্যাগুলোকে আমি জাস্ট গুণ করে দেব। 3 আর 3 গুণ করলে হবে 9। তার মানে এটার অ্যান্সারটা হবে 9। ঠিক আছে? বিকল্প নিয়ম হচ্ছে এটা। মানে এই যে পাওয়ার, এটা পাওয়ার হিসাবে চিন্তা না করে অনেক সময় আমি যেটা বলি এইভাবেও চিন্তা করা যায় যে এইখানে একই জিনিস আছে কয়টা? 2 আছে কয়টা? 2 বার। তাহলে আমি এখানে লিখব 3। 3 আছে কয়বার? 2 বার। এখানে লিখব 3। মানে যতবার থাকবে একই জিনিস তার 1 যোগ করে আমরা গুণ করব। আচ্ছা, মানে এটা প্রথম কোশ্চেন যেহেতু না বুঝতেও পারেন, সমস্যা নাই। না বুঝতেও পারেন। আসেন আরো আমরা 2-1টা প্র্যাকটিস করি, তাহলে সুবিধা হবে। দেখেন এটা 29তম বিসিএস এ আসছে। বিকল্প নিয়মটা আমরা একটু প্র্যাকটিস করি। 72 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 3। তাহলে ভাজক সংখ্যা আমরা যদি একবারেই লিখতে চাই, দেখেন ভাজক সংখ্যা একবারেই লিখতে চাই, আপনি একবারেও লিখতে পারেন, আবার আপনি ওই সংখ্যাগুলো লিখেও লিখতে পারেন। ভাজক সংখ্যা যদি একবারেও লিখতে চান, দেখেন 2 আছে কয়বার? 2 আছে 3 বার। জয় বার আছে একই জিনিস, 3 বার আছে তাহলে লিখবেন 4। মানে 3 বার যে আছে তার সাথে 1 যোগ করে দিবেন। 3 আছে কয়বার? 2 বার। এই যে 2 বার আছে যে তার সাথে 1 যোগ করবেন 2 বার, তার মানে হবে হচ্ছে 12। তার মানে হবে কত? 12। মানে এইটা তাহলে আর ওই মাঝখানের জিনিসটা লিখতে হয় না। তাহলে আর মাঝখানের জিনিসটা লিখতে হয় না। এইভাবে করে। আর যদি নরমালি মাঝখানের জিনিসটা লিখতে চান তাহলে 72 সমান লিখতে হবে 2 আছে 3 বার, তাহলে 2 টু দি পাওয়ার 3 গুণন 3 আছে 2 বার, তাহলে 3 এর উপর স্কয়ার। এই 3 এর সাথে 1 যোগ হলে 4 আর 2 এর সাথে 1 যোগ হলে 3। এরকম করেও করা যায়। ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? বুঝেছি সবাই? ভাজক সংখ্যা নির্ণয়। যেমন এখানে বলেছে 1018 এর ভাজক কয়টি আছে? 1018। সংখ্যাটা কত? 1018। সরি 1008। 1008 এর ভাজক সংখ্যা কয়টি আছে? 1008। 1008 এর কয়টি ভাজক সংখ্যা আছে? কিভাবে করবেন? 1008 একে আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে 5 শূন্য হচ্ছে 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 দুগুণী 4, এখানে আছে 5 দুগুণী 10 আর 2 দুগুণী 4। আবার 2 দিয়ে যদি ভাগ করি 2 একে 2, 2 দুগুণী 4, 6 দুগুণী 12। আবার যদি 2 দিয়ে ভাগ করি 6 দুগুণী 12, 3 দুগুণী 6।
এবার আর 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 দ্বিগুণে 6, 3 ওকে 3, আবার 3 দিয়ে যায়, 3 সাথে 21, তাই না? তাহলে এরকম হচ্ছে। তাহলে আমরা যদি এইবার ডিরেক্টলি ভাজক সংখ্যা লিখতে চাই, বলেন কিভাবে করব? ভাজক সংখ্যা কতগুলা? এই যে দেখেন 2 কয়বার আছে? 2 কি 4 বার আছে না? 4 বার। 2 আছে 4 বার, তাহলে কত লিখব? যত বার থাকবে তার সাথে 1 যোগ করে লিখব। 3 আছে কয়বার? 3 আছে 2 বার। যত বার থাকবে তার সাথে 1 যোগ করে লিখব। তাহলে 2 বার মানে আমি 3 লিখব। এখানে আছে 7 আছে কয়বার? 1 বার। 1 বার আসলে কি আমরা 2, মানে 1 বার থাকলে কি 1 এর সাথে 2 যোগ করব? 1 যোগ করব মানে 2 হবে। 3 5 15 দুগুণে 30। আমাদের অ্যান্সার হবে কতটি? অ্যান্সার হবে 30 টি। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? সহজ না অনেক? বুঝেছি, ক্লিয়ার? এখানে 4 বার আছে। তাহলে আমি এখানে লিখব 5। এইটা 3 আছে 2 বার, লিখব হচ্ছে 3। 7 আছে 1 বার, লিখব 2। গুণ করে দেব। কাহিনী এটা। সাউন্ড শোনা যায় না স্যার? সাউন্ড কি শোনা যাচ্ছে না? নাকি সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে না? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? একটু কমেন্টে জানান আমাকে। ওকে, সবারই ক্লিয়ার। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে যেকোনো পূর্ণবর্গ যদি সংখ্যা হয়, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। এটা কোনটির ভাজক সংখ্যা বিজোড়, এইটা আমরা পরে করব। আগে আমরা জোড় বিজোড়ের ভাজক সংখ্যা বের করি আগে। ক্লিয়ার সাউন্ড, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবার আসেন, এইবার আমাদের কোশ্চেনটা হইল 540 এর কতগুলো বিজোড় ভাজক আছে? বিজোড় ভাজক কতগুলো আছে? বিজোড় ভাজক কতগুলো আছে? আমরা নরমাল ভাজক বের করছি, কিন্তু বিজোড় ভাজক কিভাবে বের করব? খুবই সহজ, খুবই সহজ। নরমাল ভাজক বের করছিলাম। এবার আমরা বের করব 540 এর কতগুলো বিজোড় ভাজক। তাহলে এখানে লিখে রাখি, মনে রাখবেন। এবার আমরা কি বের করতেছি? বিজোড় ভাজক কতগুলো আছে? নরমাল ভাজক তো পাইছি, নরমাল ভাজক বের করা আমরা শিখছি। এখন আমরা বের করব হচ্ছে বিজোড় ভাজক কতগুলো আছে। 540 একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 0। আবার 2 দিয়ে ভাগ করলে 2 ওকে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবার 3 দিয়ে ভাগ যায়, 3 এ 4 এ 12, 3 5 এ 15। আবার 3 দিয়ে ভাগ যায়, 3 15 45। আবার 3 দিয়ে ভাগ যায়, 3 5 এ 15। তাই তো? কাহিনী তো এটাই। কাহিনী এটা না? বিজোড় ভাজক, বিজোড় ভাজকের বিষয় তো এটাই। বিজোড় ভাজক। হ্যাঁ, হ্যাঁ, স্বাদ একবার আসছে তাই 2 নিছি, রাইট। এখন দেখেন বিজোড় ভাজকের যদি কথা আসে, তাহলে এখন আপনি কাউন্টে আনবেন কোনগুলা? এ তো জোড়, এইখানে বিজোড় কয়টা আছে? এই যে বিজোড় 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়। 3 আছে 3 বার, 3 আছে 3 বার। তাহলে ভাজক সংখ্যা কত লিখবো? এই যে 3 এর জায়গায় এই যে 3 বার হইলে আমি লিখবো 4, 4 লিখবো। 5 আছে কয়বার? 5 আছে 1 বার। তাহলে কত লিখবো? লিখবো 2। মানে যত বার থাকবে তার মানে বিজোড় ভাজক কতগুলো আছে? বিজোড় ভাজক আছে 6টা। বিজোড় ভাজক কতগুলো আছে? সরি, 6টা বলতেছি, 8টা। 8টা। বিজোড় ভাজক কতগুলো আছে? 8টা। কথা কি বোঝা গেছে? 8টি, 8টি। মানে 4 দ্বিগুণে 8টা, 3 দ্বিগুণে 6 না, 4 দ্বিগুণে 8টা। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? আমরা আমরা কি নিব না? জোড়টাকে নিব না। আমরা এই জোড়, এই যে 2 তো জোড়, এটাকে নিব না। যদি মোটের কথা বলতাম, মোট কয়টি ভাজক আছে? মোট কয়টি ভাজক আছে? মোট ভাজক। তাহলে 2 আছে 2 বার, তাহলে নিতাম 3। 3 আছে 3 বার, নিতাম 4। 5 আছে 1 বার, নিতাম 2। তাহলে 3 এ 4 12 দুগুণে 24। 24টা হচ্ছে মোট ভাজক সংখ্যা। তার মধ্যে 8টা হচ্ছে বিজোড়। কথা কি বোঝা গেছে?
24টা হচ্ছে মোট, মোট ভাজক আছে 24টা। তার মধ্যে কয়টা বিজোড়? বিজোড় মানে জোড়টা বাদ দিব, জোড় তো 2, 2টা বাদ দিলাম। বাকি বিজোড় যেগুলো আছে সেগুলো কয়টা করে আছে সেটা আমরা গুণ দিব। ক্লিয়ার? বুঝেছি? মোট ভাজক হইলে 24টা। আর এটা বলছি আমাদের বিজোড় ভাজক, তাহলে বিজোড় ভাজক হবে 4 দুগুণে 8টা। বুঝতে পারছি? 900 এর কয়টি বিজোড় ভাজক সংখ্যা আছে? 900 করেন তো। 900 এর কয়টি বিজোড় ভাজক আছে? 900। 900 একে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 450। তারপরে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, 25 দুগুণে 50। আর 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 দিয়ে গেলে 3 সাথে 21, 3 পাঁচে 15। আবার 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 পাঁচে 15। এবার 5 দিয়ে যায়, 5 5। তাহলে বিজোড় ভাজক কতগুলা থাকবে বলেন? বিজোড়, বিজোড় ভাজক 2 তো জোড় নিব না। 3, 3 আছে কয়বার? 2 বার। আর 5 আছে কয়বার? 2 বার। তাহলে এটাও আছে 2 বার, তা 2 বারের জন্য আমি কত নিব? 3। এটাও আছে 2 বার, তাহলে নিব কত? 3। তাহলে বিজোড় ভাজক কত হবে? 9। 3 গুণন 3 মানে কত হবে? 9 হবে। বইয়ের ব্যাপারে যদি কিছু বলতেন, কিসের বই? কোন বই? কোন বইয়ের ব্যাপারে? বেসিক টু ম্যাজিক ম্যাথ? কোন বইয়ের ব্যাপারে বলবো? এটা কি বুঝেছি সবাই? ওকে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? পারবেন তাহলে? এটা কি নিজেরা করবেন? নিজেরা করে আমাকে একটু অ্যান্সার বলবেন? কি হবে? এটার অ্যান্সার বলেন। একটু অ্যান্সারটা বলেন তো, কি হবে? কি হবে? 29 40। আচ্ছা, একে 2 দিয়ে ভাগ করেন। 2 একে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 0। আবার 2 দিয়ে ভাগ করেন। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবার 3 দিয়ে যায় কিনা? 8 5 15, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 1 3 13, 3 এ 4 12, 1 5, 3 5 15। এবার 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে 4 5 20, আর 5 9 45। এবার আমাদের 7 দিয়ে যাবে, 7 7 49। এখন আমাদের চাইছে কি? বিজোড় ভাজক। বিজোড় ভাজক কতগুলা থাকবে? দেখেন বিজোড় 3 আছে একটা, 3 আছে একটা, 5 আছে একটা, আর 7 আছে কয়টা? 7 আছে 2টা। তাহলে এটা একটা আছে, তাহলে 2 দিব গুণন। এটাও একটা আছে, 2 দিব। এটা আছে 2টা, তার মানে 3 দিব। 2 তো নিব না। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত হয়? 6 দুগুণে হবে 12। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 12টা। সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে, অস্থির। তা বিজোড় ভাজক, ভাজক বের করা এবং বিজোড় ভাজক করা শিখে গেছি না? এইবার আমাদের আসবে জোড় ভাজক বের করা। জোড় ভাজক কয়টা আছে? জোড় ভাজক বের করা আমাদের আগে যে দুইটা জিনিস শিখছি সেখান থেকে জোড় ভাজকটা আসে। আপনারা আগে, আপনাদের কাছে আমি আগে জানতে চাই, আপনাদের কাছে আগে দুইটা জিনিস আমি জানতে চাই। কি কি জিনিস? এর মোট ভাজক কয়টা আছে এটা জানতে চাই। মোট ভাজক কতগুলো আছে? মোট ভাজক কতগুলো আছে সেটা আমি আপনাদের কাছে জানতে চাই। আর এর বিজোড় ভাজক কতগুলো আছে সেটাও জানতে চাই। এই দুইটা তো শিখলাম একটু আগে। এই দুইটা জিনিস আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখতে চাই। সেটা আগে আপনাদের কাছে জানতে চাই যে এগুলো আসলে কতগুলা করে আছে। 9 কেমনে কেমনে বুঝলাম না। 9 কেমন করে বুঝলাম না। আচ্ছা, কোথায় 9? 9 তো নাই। 540, এটাকে 2 দিয়ে ভাগ করেন। তাহলে 2 দুগুণে 4, 1 7, 7 দুগুণে 14, 0। আবার 2 দিয়ে যায়। 2 কে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10।
এইবার 3 দিয়ে যায়, 3 এ 4 12, 1 5, 3 5 15, আবার 3 দিয়ে যায়, 3 15 45, আবার 3 দিয়ে যায়, 3 5 15। তাহলে মোট ভাজক কয়টা আছে কিভাবে জানি নির্ণয় করে? এখানে কয়টা আছে? 2 আছে কয়বার? 2 বার। 2 আছে 2 বার। 3 আছে কয়বার? 3 আছে 3 বার। আর 5 আছে কয়বার? 5 আছে 1 বার। আমি বলছি জয় বার করে থাকবে, তার সাথে 1 যোগ করতে হবে। 3 আছে 2 বার, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। 3 আছে 3 বার, 1 যোগ করলে হবে 4। 5 আছে 1 বার, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2। তার মানে মোট ভাজক আছে কত? 12 দুগুণে 24টা। 24টা আছে মোট ভাজক। 24 হচ্ছে মোট ভাজক সংখ্যা। বিজোড় ভাজক কতগুলো আছে? বিজোড় ভাজক হচ্ছে বিজোড়গুলা শুধু নিব। 2 তো জোড় নিব না। এই 3 নিব আর 5 নিব। 3 আছে 3 বার আর 5 আছে 1 বার। তাহলে 3 বার থাকলে আমি নিব 4। আর এটা একবার যে আছে তাহলে নিব 2। তাহলে 4 দুগুণে কত বার হয়? 8 বার। এইবার এই মোট ভাজক থেকে বিজোড় ভাজক বিয়োগ দিলে আমাদের জোড় ভাজক পাওয়া যাবে। জোড় ভাজক সমান কি? মোট ভাজক থেকে বিজোড় ভাজক বিয়োগ দিতে হবে। মোট ভাজক 24 মাইনাস বিজোড় ভাজক 8 বিয়োগ করলে হবে 16। তার মানে 16 হচ্ছে জোড় ভাজক সংখ্যা। কথা কি বুঝেছি? কথা কি বুঝলাম? নিয়মটা হচ্ছে মোট ভাজক থেকে বিজোড় ভাজক সংখ্যা বিয়োগ দিলে আমাদের জোড় ভাজক সংখ্যা পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝেছি? মোট ভাজক থেকে বিজোড় ভাজক সংখ্যা যদি আমি বাদ দেই তাহলেই আমরা জোড় ভাজক সংখ্যা পাবো। আমাকে বলছে জোড় ভাজক সংখ্যা নির্ণয় করতে। মোট ভাজক হচ্ছে 24টা। যদি মোট ভাজক চাইতো তাহলে হইতো 24টা। যদি বিজোড় ভাজক চাইতো তাহলে হইতো 8টা। মোট ভাজক থেকে বিজোড় ভাজক বাদ দিলে আমরা জোড় ভাজক পাবো। ক্লিয়ার? বুঝেছি? এটা সরাসরি বের করা যাবে না। মানে মোট ভাজকও বের করতে হবে, বিজোড় ভাজকও বের করতে হবে। বিয়োগ করে দিলে আমরা জোড় ভাজকের সংখ্যা পাবো। বুঝতে পেরেছি? এটা করেন। এটার মোট কয়টি কি ভাজক? জোড় ভাজক আছে। তাহলে আমাদের মোট লাগবে এখান থেকে আমরা বিজোড় ভাজক লাগবে এবং এই দুটা থেকে আমরা শেষ পর্যন্ত জোড় ভাজক বের করব বিয়োগ করে। ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। তার মানে 1008 একে যদি 2 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10 0 4, আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 252, আবার 2 দিয়ে ভাগ করলে 126, আবার 2 দিয়ে ভাগ করলে 6 3 63, আবার 3 দিয়ে ভাগ করলে 2 দিয়ে তো আর ভাগ যায় না, এবার 3 দিয়ে ভাগ যায় 21, এবার 3 দিয়ে ভাগ করলে 7। তার মানে মোট ভাজক যখন হিসাব করব তখন দেখতেছি এখানে 2 আছে কয়টা? 2 আছে 4টা। 4 বার 2 আছে, 4 বার 4 বার 2 থাকলে এখানে লিখব 5, এক বেশি করে লিখতে হবে। 2 বার 3 আছে, তার মানে 2 বার 3 আছে, তাহলে এখানে লিখব 3 দিয়ে গুণ। 1 বার 7 আছে, 1 বার 7, 1 বার 7 আছে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2। তাহলে মোট আসলে ভাজক আছে 15 দুগুণে 30টা। 30টা আছে মোট ভাজক। এর মধ্যে বিজোড় ভাজক কোনটা? 2 তো জোড়, তাই একে নিব না। বিজোড় আছে এই দুইটা জিনিস। তাহলে 2 বার আর 1 বার আছে। 2 এর জায়গায় আমি নিব হচ্ছে 3 আর 1 বার যেটা আছে 2। তার মানে এখানে বিজোড় ভাজক আছে 6টা। তাহলে মোট ভাজক আছে 30টা, এখান থেকে বিজোড় ভাজক আছে 6টা। বিয়োগ দিলে 30 থেকে 6 বিয়োগ দিলে 24টা হবে। 24টা হবে আমাদের জোড় ভাজক। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এইখানকার আরো কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা আগামী দিন করব এবং তার সাথে ওইটা করার সাথে সাথে এই টাইপেরই আর যেগুলো অঙ্ক বাকি আছে সেটা করব। তারপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট টাইপ মৌলিক সংখ্যা, তারপরে সহমৌলিক সংখ্যা বিভাজ্যতা, ওই টাইপটাও আগামী দিন করব। আগামী দিন দুটো জিনিস করব, এই টাইপের যেগুলো বাকি আছে এবং হচ্ছে মৌলিক সহমৌলিক এগুলো সংখ্যাগুলো। তো ঠিক আছে, আমাদের এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস। যারা লাইভ দেখতেছেন তাদেরকেও বলে রাখতেছি, এটা পেইড ব্যাচের একটা ক্লাস। আমাদের নতুন কোর্স যেটা শুরু হয়েছে সেইটার পেইড ব্যাচের ক্লাস। আর যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে বলি যে আমাদের কিন্তু নতুন শিডিউলটা হচ্ছে, মানে রমজান মাসের শিডিউলটা হচ্ছে মঙ্গলবার, শুক্রবার আর শনিবার 2:30টার দিকে।
আর এটা থেকে ক্লাস হবে, ঠিক আছে? আর যখন রমজান মাস শেষ হয়ে যাবে আবার আগের শিডিউলে চলে আসব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এরকম বুঝছি, ক্লিয়ার, বুঝেছি। আর একটা এক্সাম্পল দেই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে যে মানগুলো আছে, আমি যদি চিন্তা করি যে এখানে 7p4 এর জায়গায় 7p3 যদি নিতাম তাহলে কয়টা গুণ হতো? প্রথমে 7 গুণ করতাম, কাকে? 6 দিয়ে, তাকে আমরা 5 দিয়ে গুণ করতাম। যেহেতু 3 আছে মানে 3 বার গুণ করব, তার মানে 6 সাথে 42, 42 গুণন 5, তার মানে আসবে 42 গুণন 5 করলে আসবে 210। এই ক্লিয়ার? বুঝেছি, বুঝেছি, ক্লিয়ার। তাহলে মানে এর মান বের করা, এটা কি ক্লিয়ার হয়েছে? পারমুটেশনের মান কিভাবে বের করে বুঝেছি। তো পি এর মানের সাথে সি এর মান বের করা, কম্বিনেশনের মান বের করা, একটা মিল আছে। কম্বিনেশনের মান বের করার একটা মিল আছে। সেটা হচ্ছে, আমাকে যদি বলা হতো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের যে পেইড ব্যাচের ক্লাস, যেটা জবের পেইড ব্যাচের ক্লাস, জব ম্যাথ কোর্স 2025-এর পেইড ব্যাচের আজকের এই ক্লাসটা আমরা পাবলিকলি করব। আমার পেজে এটা লাইভ হবে। আপনাদের পরবর্তীতে এই ক্লাসটা আবার গ্রুপের মধ্যে রেকর্ডেড অবস্থায় দিয়ে দেওয়া হবে। আর এখন শেয়ার করা হয়েছে, আপনারা সবাই জয়েন করেন। আজকে আমাদের সংখ্যার উপরে 7 নম্বর ক্লাস। তো আপনারা আশা করি সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, একটু জুম আউট করতে হবে মনে হয়। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, আমি একটু জুমের কমেন্টগুলোও নিয়ে নেই। জুমের কমেন্টগুলো এইদিকে ছিল, ফেসবুকেরটা এইদিকে। ঠিক আছে, ওকে।